আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। আমি আমার নিজস্ব ফেসবুকে অ্যাকাউন্টে ফেসবুক লাইভে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এনভায়রনমেন্টাল রাসায়নিক কেমিস্ট্রির উপরে অর্থাৎ পরিবেশ রসায়নের উপরে কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেখাচ্ছি। আশা করি সবাই আমার লাইভে আসবেন এবং আমার ক্লাসটা সম্পর্কে যারা ছাত্র গার্ডিয়ান টিচার মূল্যায়ন করে আমার কাছে যদি পারেন মতামত পাঠাবেন, আমি কৃতজ্ঞ হব। আমি মোহাম্মদ নুর আফসার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ। হ্যাঁ, আমার ক্লাস শুরু করে দিচ্ছি। আমি প্রথমে বোর্ড কোয়েশন নিলাম, সিলেট বোর্ড 2019। এখানে একটু উদ্দীপকটা আমি বিশেষ করে ছাত্রদের উদ্দেশ্যে বলছি, উদ্দীপকটা দেখো। এখানে দুইটা কন্টেইনার দেওয়া আছে। প্রথম কন্টেইনার ক্লোরিন গ্যাস 10 গ্রাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দ্বিতীয় যেখানে একটা গ্যাস দেওয়া আছে কন্টেইনার 2-এ, এটা যেখানে গ্যাস হতে পারে। গ্যাস চুনাপাথরের বিয়োজনে পাওয়া যায়। চুনাপাথর তো আমরা জানি সবাই ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সরাসরি না বলে ইনডাইরেক্টলি বলছে এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা। তো কন্টেইনার গ্যাসের গতিশক্তি বাইর করো। ওই গ্যাস গতিশক্তি সম্পর্কে আমরা একটা সমীকরণ হয়তো রাজানগর রানীহাট ডিগ্রি কলেজে কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও পোস্ট করছি। সেই ভিডিওতে সমীকরণগুলি আমি ডিটেল দেখাইছি। এখানে শুধু গাণিতিক সমস্যা কীভাবে সমাধান করবে সেটা নিয়ে আলোচনা করছি। গতিশক্তি নির্ণয়। দ্বিতীয়টা হলো কন্টেইনারের 2-এর গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন হবে সেটার উপর একটা সমীকরণ আমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমটা আমরা প্রশ্নটা হাতে রাখি, তাহলে আমার সুবিধা হবে, যেহেতু আমি যখন স্লাইড চেঞ্জ করব এটা পরিবর্তন হয়ে যাবে। প্রথম গতিশক্তি বাইর করি। গতিশক্তি সমীকরণ তো যেখানে সংখ্যা আমরা দেখাইছি যে এখন এন মোল গ্যাসের জন্য 3n/RT ডিভাইডেড বাই 2। আমি মূলকে W/m লিখে ফেলতে পারি, কোনো সমস্যা না। আমাকে যেভাবে দেওয়া হয় আমি সমীকরণকে সেভাবে কনভার্ট করব। তো W/m/RT, আমি ডব্লিউর মান 10 বসাই দিছি। কার্বন ডাইঅক্সাইড এটা গ্যাস, তো কার্বন ডাইঅক্সাইড না ক্লোরিনের জন্য 70 আণবিক ভর জানি 8.314। এখানে গতিশক্তি এবং বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করার সময় তোমাদেরকে অবশ্যই এসআই একক ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। 8.314 আর 20 ডিগ্রির পরিবর্তে আমরা ওইটা সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে গেছি। কেলভিনটা হয়ে গেল কত? 293। আমি এটা বাইরে রাখি। তাহলে গতিশক্তি বাইর করতে হবে, ইসের হতো। তাই মানগুলি বসাইছি। 3/2 সমীকরণের 10 হলো গ্যাসের ভর, 71 হলো আণবিক ভর, আর এর মান হলো 8.314। তো আমি ক্যালকুলেশন করি 514.68 কিলো জোল। এটাই এইটুকু অঙ্ক করলে তোমার 3-এ 3 না দেওয়ার কোনো সুযোগ থাকবে না। দ্বিতীয় হলো কন্টেইনার 2-এর গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে উদ্দীপকের গ্যাস RMS অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগ পরস্পর সমান হবে। তো আমরা যে কোনো বর্গমূল গড় বর্গবেগের সমীকরণ দুইটাই লিখব। প্রথম গ্যাসের জন্য বর্গমূল গড় বর্গবেগ লিখলাম। ধরি কন্টেইনার দ্বিতীয় তাপমাত্রা T2 হলে ওখানে RMS বেগ হবে কন্টেইনার গ্যাসের ক্ষেত্রে RMS বেগের সমান হবে। আমি প্রথমে সরাসরি পরিবর্তনটা না লিখে তাপমাত্রাটা লিখলাম। তাহলে প্রথম গ্যাসের জন্য একটা সমীকরণ √3 RT1/m1, দ্বিতীয়টার জন্য √3 RT2/m2। সত্যমতে তোমার C1/C2 মানগুলি বসাই দিলাম। বসাই দিয়ে একটু ক্যালকুলেশন করে ফেলছে, কোনো কিছু সমস্যা নাই। তাহলে 3 আর বাদ গেছে এখানে T1/m1, T2/m2। আমি T2 বাইর করব। তাহলে M1 আমরা জানি, M1 হলো ক্লোরিন 71, M2 হলো কার্বন ডাইঅক্সাইড 24, আর এটা হলো 293।
তো 293 মান বসাই দিয়ে আমরা তাপমাত্রা যদি আমি এটা কেলভিনকে যখন সেলসিয়াসে নিয়ে গেলাম মাইনাস হতে, অর্থাৎ এত তাপমাত্রা নামাইতে হবে। এখন আমাকে বলা হয়েছে কত তাপমাত্রা পরিবর্তন করতে হবে, অথবা কত পরিবর্তন মানে এটা কমানো বাড়ানো, অর্থাৎ সে যে তোমাকে উল্লেখ করতে হবে গ্যাসের তাপমাত্রা কমাতে হবে 106.62 ডিগ্রি সেলসিয়াস কমাতে হবে, তাহলে দুইটার বর্গমূল গড় বর্গবেগের মান পরস্পর সমান হবে। পরবর্তী হালে তাহলে আমরা একটা বোর্ড করে ফেলছি সিলেট বোর্ডের। আরেকটা প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, এখানেও দুইটা কন্টেইনার দিছে, দুইটা কন্টেইনারের মাঝখানে একটা নল দিয়া স্টপ কক দিয়ে যুক্ত করে দিছে, দুইটারই তাপমাত্রা 30 দিছে, একটার চাপ 350 মিলিমিটার মার্কারি আর একটা চাপ 450 মিলিমিটার মার্কারি, একটার আয়তন 550 মিলিলিটার আর একটা হলো তোমার 425 মিলিলিটার, আর একটার বর হলো 0.450 কেজি গ্রাম আর একটা হলো 0.325 গ্রাম। তোমাকে বলা হয়েছে যে স্টপ কক খোলা অবস্থায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এখানে তারা প্রশ্নটা একটু বড় করে ফেলছে, 3-এর জন্য এত বড় করা উচিত নয়, তারপরেও আমাদের কিছু করার নেই, তা বাড়াইলে তো আমাদের কাজ করতে হবে, বাড়াইয়ে করতে হবে। তাহলে মিশ্রণের মোট চাপ কত নির্ণয় করতে হবে, এটা আসলে গ নম্বর প্রশ্ন। তাহলে এখানে সিলেবাস 209 8 নম্বর প্রশ্ন মিশ্রণে, অর্থাৎ সিলেট বোর্ড মিশ্রণের পর গ্যাসের আংশিক, আমি মানে আলাদা আলাদা করে দেখাইছি, আংশিক চাপের সূত্র এটা জানো, PA × BA ডিভাইড বাই PA প্লাস BB, অর্থাৎ দুইটা কন্টেইনারের আয়তন। এখানে যেহেতু স্টপ কক দ্বারা যুক্ত করলে সমীকরণ এভাবে হবে, কারণ আয়তনগুলি সংকুচিত বা বসা, দুইটা যোগফল মোট আয়তন। মানগুলি বসাই দিলাম, বসাই দিয়ে তোমার স্টপ কক খোলা অবস্থায় গ্যাসের আংশিক চাপ পাই গেলাম, বি গ্যাসের আংশিক চাপ পাই গেলাম। এটা তাহলে বি গ্যাসের আংশিক চাপ এত পাইছি, তাহলে এখন মোট চাপ হলো 395 মিলিমিটার মার্কারি। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, তুমি যে কোনো একক ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, যে একক আছে সেই এককে করতে পারো, অথবা আমি সুবিধার জন্য অনেক সময় করি কি এগুলোকে লিটার অ্যাটমসফিয়ার এককে রূপান্তর করি ফেলি, অর্থাৎ চাপকে অ্যাটমসফিয়ার, আয়তনকে লিটারে রূপান্তরিত করি। তো কোনো অসুবিধা নেই, তোমরা যেভাবে পারো সেভাবে করে ফেলবা। এই যেহেতু এখানে দুই দিকে একই ধরনের প্যারামিটার থাকে সেজন্য উত্তর ভুল হয় না। তাহলে আমি ওই তো বলছিলাম 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এখানে তোমাকে যে কাজটা করতে হবে গ্যালুসের সূত্র, চাপের সাথে পরম তাপমাত্রা সম্পর্কে সূত্র, সেটাও আমি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি 1 যারা আমার নিজস্ব ফেসবুকের লাইভে ছিল তারা পাইছে, ওইটা P1 প্রাইম B প্রাইম P/T, তাহলে নতুন চাপ P প্রাইম সমান হতো, অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর কিছু না, এখানে শুধু চেঞ্জ করতে হবে, আগে চাপ যেটা পাইছিলাম সেটা হলো 395 মিলিমিটার মার্কারি, সেটা বসাইলাম এখানে, আগে তাপমাত্রা 30 ডিগ্রি, 330 কেলভিন বসাইলাম, শেষ তাপমাত্রা 313, শেষ পর্যন্ত মোট চাপ হয়ে গেছে 408.036 মিলিগ্রাম। এই হলো তোমার গ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্ন কি বলছিল, বি গ্যাসের মধ্যে কোনটি আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখাবে, বিশ্লেষণ করো। তাহলে এখন ওই বি গ্যাস তোমার যেটা বাইর করতে হবে, দুইটারই আণবিক ভর বাইর করে নিতে হবে, আর কিছু উপায় নেই। এখানে আণবিক ভর বাইর করে দেখাবে যে কোনটা আণবিক ভর বেশি। এখানে আমি এ গ্যাসের আণবিক ভর পাইছি 44, বি গ্যাসের আণবিক ভর পাইছি 25। আমরা জানি 44 কার্বন ডাইঅক্সাইড আর বি গ্যাস হলো তোমার অক্সিজেন। এইগুলো নিয়ে আগেও আমরা আলোচনা করেছি যে গ্যাসগুলি তোমার কার্বন ডাইঅক্সাইড সংকটটা এগুলো সহজে তরল করা যায়, তাহলে সুতরাং এটা যেটা সহজে তরল করা যায় সেটা আদর্শ আচরণ কম করবে, বাস্তব গ্যাসের আচরণ বেশি করবে। তো এক গ্যাসের আণবিক ভর বি গ্যাসের আণবিক ভর অপেক্ষা বেশি, সুতরাং এক গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল বি গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল অপেক্ষা বেশি হবে। তাহলে এক গ্যাসের সংকোচনশীলতার গুণাঙ্ক জেটের মান বি গ্যাসের সংকোচন গুণাঙ্ক মান অপেক্ষা বেশি হবে, সুতরাং এক গ্যাসের আদর্শ আচরণের বিচ্যুতি এতটুকুই লাগলে হয়ে যাবে। তোমার এখানে এই প্রশ্নটা এমনভাবে করা হয়েছে, তোমার এখানে আর কোনো উপায় নেই, তোমার আণবিক ভর বাই করবা, আণবিক ভরের উপরেই ভিত্তি দেখাইয়া দিবা। কিছু বাস্তব যদি উদাহরণ দিতে পারো সেটা আরও বেশি ভালো,
না পারলে এতটুকুর উপরে অ্যান্সার করলে মোটামুটি পুরো নম্বর দেওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা আসো ঢাকা বোর্ড 2019 সালে একই রকম, তবে এখানে মাঝখানে একটা নতুন কন্টেইনার দিয়ে দিছে, অর্থাৎ তোমার আয়তনটা পরিবর্তন হবে, অর্থাৎ যোগফল দিয়ে আয়তন পাবা না। তো এখানে দেখো তোমার 20°C তাপমাত্রায় 0.54 গ্রাম আর 300 ml 780 মিলিমিটার মার্কারি। আর একটা কন্টেইনারে দিছে পাত্র 3 20°C 0.21 গ্রাম 200 মিলিলিটার আর 1.2 অ্যাটমসফিয়ার। এখানে সাবটা একটি ইন্টারেস্টিং বিষয়, একটা দিছে মিলিমিটার মার্কারি আর একটা দিছে অ্যাটমসফিয়ার। তো তোমাকে যে নির্দিষ্ট এককে পরিণত করতে হবে। এখন বলছে যে পাত্র গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করা সহজ কিছু না। অনুসংখ্যার জন্য আমরা সরাসরি আগের ভিডিওগুলোতে এখানে যে দুইটা ক্লাস দিছি, দুইটা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসের ভিডিওতে দেখাইছি অনুসংখ্যা নির্ণয়। তবে সবচেয়ে বেটার হবে মোল সংখ্যা বাইর করে ফেলা। আমরা যখন গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ থেকে মোল সংখ্যা নির্ণয় করতে কি লিখি, n সমান P1V1/RT, অর্থাৎ PV সমান nRT সূত্র থেকে আমি সরাসরি এটা লিখলাম। তো আমাকে এখানে যা যা তথ্য দেওয়া আছে সাবকে অবশ্যই এই ক্ষেত্রে মনে রাখবা। আমি তোমাদেরকে এই ধরনের সরাসরি সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ ইউজ করে যদি তোমরা কোনো তথ্য বাইর করতে চাও, তোমাকে অবশ্যই লিটার অ্যাটমসফিয়ার এককে কনভার্ট করতে হবে প্রত্যেকটা প্যারামিটারকে, আর গতিশক্তির জন্য SI এককে, না হলে তোমরা আমাকে ভুল করে ফেলবা। তাহলে এখানে আমাকে যে একক দেওয়া হোক না কেন তাকে আমি অ্যাটমসফিয়ারে নিয়ে গেছি। তাহলে 780কে যদি আমি 760 দিয়ে ভাগ করি 1.026 অ্যাটমসফিয়ার হয়ে যাচ্ছি। ভাগফলটা দেখাই নাই, তোমরা দেখাইলে দেখো, না দেখাই এখনো দরকার নেই, রেজাল্টটা লিখে দিলে হবে। আয়তন 300 ml দিছে, 1000 দিয়ে ভাগ করলে 0.3 লিটার হয়ে যাচ্ছে। আর এর মানে এটা আমাদের মুখস্থ জানা থাকতে হবে, 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাপমাত্রা T1 20°C অবশ্যই কেলভিন। তাহলে আমি অনুসংখ্যা পাইয়ে গেছি, মোল সংখ্যা পাইছি তো 1.282 × 10⁻⁻। এখানে আমি তোমাদের মনে রাখি ক্যালকুলেশনে আমার এদিক ওদিক হতেও পারে, তোমরা ক্যালকুলেশনগুলো সঠিকভাবে ক্যালকুলেটার করবা। ক্যালকুলেটার অনেক সময় ডিস্টার্ব করে, হয়তো আমার রেজাল্টের মধ্যে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রসেসটা ঠিক আছে, প্রসেস এইভাবেই তোমরা করবা। অনুসংখ্যা বাইর করতে হলো এটাই, মোল সংখ্যা গুণন অ্যাবর্ড সংখ্যা, এইটা সরাসরি। আর কেন মোল সংখ্যা বাইর করছি, অ্যাবর্ডের মূল সংখ্যাকে অ্যাবর্ড সংখ্যা দিয়ে গুণ করে দিয়েছি, আমরা অনুসংখ্যা পেয়ে গেছি। একেবারে সহজ, 3 নম্বরের জন্য খুবই আদর্শ প্রশ্ন, সহজ প্রশ্ন, এবং এইভাবেই তোমাদের প্রশ্ন আসবে। এটা ঢাকা বোর্ডে আসছে 2019 সালে। আর খ নম্বর প্রশ্ন হবে, গ নম্বর প্রশ্ন, কোনটা আদর্শ আচরণ থেকে এসছে। স্টপ কাপ খোলা অবস্থায় পাত্র 1 পাত্র 2 হতে 3 হতে পাত্র 2 আসতে কোন গ্যাসটা আগে পৌঁছবে। এখানে তোমাকে ইনডাইরেক্টলি বলা হয়েছে কোন গ্যাসের বেহনের হার বেশি, যে গ্যাসের বেহনের হার বেশি সেটাই আগে পৌঁছবে। এটা তোমার প্রশ্ন দেখে বুঝে নিতে হবে আমার কাছে উত্তর কি চাইছে। তাহলে আমরা পাত্র 1-এর গ্যাসের আণবিক ভর M1 হলে, তো M1 এর মান আমি আণবিক ভর পাইছি 42.15, এগুলা বসাই দিলাম। এই সূত্রটা তুমি যদি ভুলে যাও, PV সমান nRT লেখে, n এর পরিবর্তে W/m লেখে, সেখান থেকে m এর মান বাইর করে নিবা। অথবা মুখস্থ থাকলে সরাসরি আমি সরাসরি লিখে দিছি, কারণ যত বেশি তুমি সংক্ষেপে উত্তর লিখতে পারো তত বেশি তোমার জন্য সময় বাঁচবে এবং এক্সামিনারও বিরক্ত হবে না। W সমান 1, T1 সমান এত কেলভিন, P1 এত পাইছি আমরা, এটাকে অ্যাটমসফিয়ারে নিচ্ছি, B1 মিলিলিটার হয়েছে লিটারে নিচ্ছি, আর এর মান বসাই এত পাইছি। অনুরূপভাবে বি গ্যাসেরও আণবিক ভর পাইছি দিয়ে 71.। আমরা যদি গ্যাস 1-এর ধরি পাত্র 1 গ্যাসের বেফনের হার R1, 2 এর জন্য R2, তাহলে আমরা গ্রামের বেফনের সূত্র কী পাই, R1/R2 সমান √M2/M1। মানগুলি বসাই দিছি, এখানে দেখা যায় R1 সমান 0.706 R2, অর্থাৎ R2কে কোনো একটা বংনা 1 থেকে ছোটো মান দিয়ে গুণ করাতে R1 হচ্ছে। তো এর অর্থ বুঝে নিতে হবে যে এটা যদি 1 থেকে ছোটো মান দিয়ে গুণ করে রাশির মান হয়, তো যে রাশিকে গুণ করছি সেটাই বড়, এখানে R2টা বড়, তো R2 গ্রেটার দেন R1। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো তুমি আণবিক ভর থেকেও সিদ্ধান্ত নিতে পারবা, কিন্তু সেটা প্রশ্নটা এত স্ট্রং, উত্তরটা এত স্ট্রং হতো না, 3 নম্বর দিতে হতো। কিন্তু এক্ষেত্রে তুমি যদি এভাবে দেখাই দাও, তোমাকে সাইড অবশ্যই দিতে হবে।
তাহলে যেহেতু তোমার দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার বেশি, সুতরাং সেই গ্যাসটাই ওই জায়গায়, যে জায়গাটা তোমাকে দেখানো হয়েছে সেখানে আগে পৌঁছবে। তারপরের প্রশ্ন দেখি, এটা হলো রাজশাহী বোর্ড 1 নম্বর প্রশ্ন 2019 সালের। এখানে দেখো একটা ওই উদ্দীপকটা দেখো ভালো করে। 3 ধরনের গ্যাস দিচ্ছে। একটা আদর্শ গ্যাস যেখানে Z এর মান সংকোচনশীল গুণাঙ্ক 1, অর্থাৎ সংকোচনশীল গুণাঙ্ক Z সমান PV/nRT। আর একটা দিছে সংকোচনশীল গুণাঙ্কর মান 1 থেকে কম, লেস দেন 1, আর একটা 1 থেকে বেশি। আর এখানে বলছে যে STP-তে X বিন্দুতে গ্যাসের আয়তন কত। তাহলে X বিন্দুতে চাপ 50, তো এখানে PV দেওয়া আছে 0.05 লিটার অ্যাটমসফিয়ার। তাহলে এখানে তুমি PV-কে ফি দিয়ে ভাগ করলে আয়তন পেয়ে যাচ্ছ। এটা কিন্তু 50 অ্যাটমসফিয়ার চাপে, 50 অ্যাটমসফিয়ার চাপে। তাহলে STP-তে বাইর করতে হলে এখানে তাপমাত্রা আছে 25 ডিগ্রি, অর্থাৎ এই আয়তনটা 25 ডিগ্রি। আমরা এখানে যে 0.01 লিটার আয়তন পাইছি সেটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কারণ আমি STP-তে বাইর করতে হলে তোমার বয়েজ সালসের সমন্বয় সূত্র লিখতে হবে। P1 B1/T1, P2 BT/T2, আমরা B2 বাইর করবো। তো B1 এর পরিবর্তে 0.01 লিটার, T1 হলো 225 ডিগ্রি সেলসিয়াস 298 কেলভিন, আর T2 হলো 273 কেলভিন, আর B2 সমান হোয়াট এটা আমাদের বাইর করতে হবে। তাহলে P1 সমান জানি 50 অ্যাটমসফিয়ার, আর P2 হলো 1 অ্যাটমসফিয়ার। তো এই মানগুলি বসাইয়া আমি B2 হয়ে গেলাম 0.458 লিটার। তো অনেক বইতে অনেকভাবে করছে, তোমরা মনে হয় এই সিস্টেমটা ফলো করো ভালো করে। এই সিস্টেমটা ফলো করে তোমাদের জটিলতার মধ্যে পড়বে না, সহজে প্রশ্নটার উত্তর লিখতে পারবে। এরকম একটা প্রশ্ন চিটাং বোর্ড আসছে। 2 নম্বর প্রশ্ন হলো গ নম্বর, ABC গ্যাসের সংকোচনশীলতার গুণাঙ্ক Z এর মান থেকে কম। আমি এখানেই বুঝিয়ে দিই। কিছুক্ষণ আগে আমি যে ভিডিওটা রাজানগর রানিয়ার ডিগ্রি কলেজে দিছি সেখানে বুঝিয়ে দিছি। এখানে PV সমান nRT হলো যে সংকোচনশীল গুণাঙ্ক, তার মান যদি 1 হয় আদর্শ গ্যাস, সেটা হলো আদর্শ গ্যাস। কিন্তু গ্যাসের দুইটা মৌলিক স্বীকার্য, গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বিকর্ষণ নাই, এবং তাদের আয়তন অণুগুলির আয়তন আধার আয়তনের নগণ্য, এটা সত্য না। সেটা প্রমাণ করতে গিয়ে এখানে প্রথমে আদর্শ গ্যাস বলতে কিছু নাই, অর্থাৎ Z সমান 1 আমরা পাবো না। গ্যাসের ক্ষেত্রে দেখো, প্রথমে যখন তুমি চাপ বাড়াবে, চাপ বাড়ার সাথে সাথে আয়তন যতটুকু কমা তার চেয়ে বেশি সংকোচন বেশি কমে। এর কারণ হলো অণুগুলির মধ্যে আকর্ষণ বলের জন্য এই কাজটা করে। তো যতই তুমি চাপ বাড়াবে একটা পার্টিকুলার পর্যায়ে গিয়ে সর্বনিম্ন দূরত্বে চলে আসবে অণুগুলি। এই অবস্থায় সবচেয়ে বেশি সংকুচিত হবে। তারপরে তুমি যদি আরও চাপ বাড়াও তখন আবার গ্যাস অণুগুলির মধ্যে বিকর্ষণ বাড়তে থাকবে। এই বিকর্ষণটা চাপ বাড়ার সাথে সাথে বাড়তেই থাকবে। একটা পার্টিকুলার পর্যায়ে গিয়ে হয়তো আদর্শ বিন্দুতে পৌঁছবে, কিন্তু এটা স্থির থাকবে না, উপরের দিকে উঠতেই থাকবে। আর তোমার যে বি গ্যাসের ব্যাপারে, এটা আসলে সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন বা হিলিয়াম এ আচরণ করবে। এই গ্যাসগুলির মধ্যে আকর্ষণ আছে বিকর্ষণ, চাপ বাড়াইলে আয়তন যত হবে তত হবে না। এর হারগুলো অণুগুলির মধ্যে বিকর্ষণ ঘটে। বিকর্ষণ ঘটার কারণে পিভির মান বেড়ে যায়। পিভির মান বাড়ে যায় হলো তখন জেডের মান 1 থেকে বেশি হয়ে যায়। এই কারণে তোমার এইটা ভিন্নতার কারণ বিশ্লেষণ আমি লিখেও দিছি ওখানে। তো যেহেতু আমি এখানে আলোচনা করে দিছি, লেখাটা তোমরা একটু অবজার্ভ করে দেখতে পারো। অনেক লম্বা আমার কথাগুলি লেখার মধ্যে চলে আসছে, আমি আর এখানে আলোচনা করতে চাচ্ছি না, এগুলো অনেক জায়গায় আছে। এখন আসো রাজশাহী বোর্ডের 7 নম্বর প্রশ্ন। একই প্রশ্ন দেখছো তোমরা, ইম্পর্টেন্ট। দুইটা কন্টেইনার দিছে, একটা 2 লিটার, এদিকে দিছে ডেসিমিটার কিউব। তো তোমাদের কনফিউশন করার দরকার নাই, তোমাদের বলছিলাম যেভাবে আয়তন দেওয়া হোক সবগুলোকে লিটারে নিবা। তো লিটার লিটার ঠিক থাকবে, ডেসিমিটার কিউব সমান লিটার। এটা আসলে ইনডাইরেক্টলি 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। একে বর ঠিক আছে দুইটা। এখানে চাপ দিছে 750 মিলিমিটার মার্কারি, এখানে 150 কিলো প্যাসকেল। তাপমাত্রা ঠিক আছে। আর আরেকটা বিচ্ছিন্ন কন্টেইনার আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ারে ঘনত্ব, একটা গ্যাসের ঘনত্ব দেওয়া আছে 1.25 গ্রাম পার লিটার। এটা সি পাত্র। তো তোমাকে তাপমাত্রা দিছে 25, খাস বাইর করতে বলছে 30।
তো বোঝা যাচ্ছে। তাহলে প্রথমে 25 বাইর করে ফেলতে হবে, খাস সূত্র ইউজ করে, যেহেতু এখানে তোমার স্টপ কক যুক্ত আছে, তাহলে মোট আয়তন আদার দুইটার আয়তনের যোগফল এখানে হয়ে যাবে, এখানে আলাদা করে আয়তন ধরতে হবে না। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিকাশের মিশ্রণের মোট চাপ কত আমরা এখানে বাইর করতে চেষ্টা করেছি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা করতেছে এগুলো 25 ডিগ্রিতে। আমি সরাসরি সমীকরণ আলাদাভাবে আংশিক চাপ বাইর করে নিয়ে সরাসরি সমীকরণটা অ্যাপ্লাই করে ফেলছি। তবে এখানে এ গ্যাসের চাপকে অবশ্যই অ্যাটমসফিয়ার নিছি, বি গ্যাসের চাপকে অ্যাটমসফিয়ার নিছি। ওটাকে অ্যাটমসফিয়ার নিতে হলে 760 দিয়ে ভাগ করছি, এটাকে অ্যাটমসফিয়ার নিতে গিয়া 101.325 দিয়ে ভাগ করছি। তো এটা হয়ে গেছে 0.987 অ্যাটমসফিয়ার, এটা হলো 1.48 অ্যাটমসফিয়ার, আর ডেসিমিটারটা লিটার হয়ে গেছে। এই মানগুলি বসে একটা ক্যালকুলেটর 1.15 অ্যাটমসফিয়ার, এটা হলো। কিন্তু আমাকে ওরা চালাকি করে 25 ডিগ্রিতে স্থির রাখে নাই। তুমি যদি এতটুকু করে দাও 2 নম্বর পাবা, 3 নম্বর পাবে না। আর 3 নম্বর পাইতে হলে এক্সটেনশনটা করতে হবে। 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ, ওই তাপমাত্রায় সূত্র এটা ইউজ করবা, গ্যালুসকের সূত্র। আগে কিছুক্ষণ একই সমীকরণ দেখাইছে 1.171। আচ্ছা, যা হোক, আমরা পরের অংশে যাই। এখানেও রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন, বিগ্যাসের আণবিক ভর এত হলে। আচ্ছা, ওইটাই স্টাপক খোলা অবস্থায় পাত্র, আমি এখানে দেখি সংকোচনশীল গুণাঙ্ক বিও সি গ্যাসের মধ্যে কোনটি অধিক হারে ব্যাপিত হবে? একই হার, একই ব্যাপার। আণবিক ভর বাইর করবা, আণবিক ভর তো আমরা অনেকবার দেখাইছি। এখানে বি গ্যাসের আণবিক ভর সূত্র দিয়ে বাইর করছি, আর সি যেটা আলাদা পাত্র দিছে এটা কিন্তু একটু টেকনিক্যালি বাইর করতে হবে। এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপে 1 লিটার গ্যাসের ভর হলো 1.2। এটা যেহেতু তোমার ঘনত্ব দেওয়া আছে 1 লিটারের ঘনত্ব এত, সেই জন্য আমরা ভেঙে লেখছি যৌগিক নিয়মে। আর আমরা জানি স্থির এসটিভিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে 22.4 লিটার গ্যাসের ভর পাইছি 28 গ্রাম। তো 28 গ্রাম হলো গ্যাসের আণবিক ভর। তো সি গ্যাসের আণবিক ভর পেয়ে গেছি। তো এখন বি গ্যাসের আণবিক ভর এমবি, সি গ্যাসের আণবিক ভর এমসি। তাহলে উপরে এমসি বসাইছি, নিচে এমবি বসাইছি, একটা রেজাল্ট পাইছি। রেজাল্টটা আরবি আরবি সমান 0.87। তাহলে এখানে এটা যেহেতু একটা ভগ্নাংশ দিয়ে আরসিকে গুণ করে আরবি পাইছি, এক থেকে ছোট মান দিয়ে, সেই জন্য আরসি বড়, আরসি গ্রেটার দেন আরবি, অতএব সি গ্যাসের আগে ব্যাপিত হবে। তো দেখো, এখন আমরা ঘুরাইয়া ফাঁসাইয়া একই প্রশ্ন পাচ্ছি বারবার, শুধু একটু সিকোয়েন্স, একটু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হচ্ছে, মূল কনসেপ্ট ঠিক থাকতেছে। যশোর বোর্ড 2019 সালের কোয়েশনটা দেখো। 2019 সালে এখানেও দেখো, এখানে পাত্রে 0.50 গ্রাম, আয়তন 550 মিলিলিটার, চাপ হলো 105 কিলো প্যাসকেল। বি পাত্রে 0.75 গ্রাম, চাপ হলো তোমার, আয়তন হলো 650 ml, আর 160 কিলো প্যাসকেল। তাপমাত্রা 27, এটার যে পাত্রে রাখা হবে, অর্থাৎ এই তাপমাত্রায়, পরিবেশের তাপমাত্রায় 27 ধরে নাও। আর নতুন পাত্রের আয়তন 800 মিলিলিটার, এটা দূরত্ব দিয়েছে 25 সেন্টিমিটার। তো তোমাকে বলছে একই সময় স্টপ কক খুলে দিলে গ্যাস দ্বয়ের কত দূরত্বে মিলিত হবে, অর্থাৎ এখানে দুইটার মধ্যকার দূরত্ব 25 সেন্টিমিটার। তো 25 সেন্টিমিটার কোনটা কত দূরত্ব মিলিত হবে এটা বাইর করতে। এটা একটু টেকনিক্যালি তোমাদের এক এক বইতে এক একভাবে করাইছে, আমি একটু ইলেবোরেট হলেও একটু বুঝিয়ে দেওয়ার জন্য টেকনিক্যালি অঙ্কটা করছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। আর মিশ্রিত অবস্থায় কোন গ্যাস বেশি চাপ দেবে, এটা আসলে মূলত আংশিক চাপ বাইর করলে হয়ে যাবে। যে গ্যাসের আংশিক চাপ বেশি সেটাই বেশি চাপ দিবে। তাহলে আমরা প্রথমটা একটু ভালো করে দেখি। এক গ্যাসে এক্স দূরত্বে, অর্থাৎ এক গ্যাস এক্স দূরত্বে মিলিত হবে বি গ্যাসের সাথে। ধরো এটার ফস্তসেতে ধরলাম, ফস্তসেতে ধরলাম, যা অন্য কিছু ধরলেও হতো আমার। তো মোট দখলকৃত কতগুলো গ্যাস আয়তন, কত দখল করছে তার আয়তন এক্সে। বি গ্যাস, তাহলে একে যদি এক যায়, বি যাবে 25 - x, তাহলে তার আয়তন হবে 25 - x × a। দুইটা গ্যাস যেহেতু একই সময় একই সাথে মিলিত হবে, সেই জন্য দুই গ্যাসের জন্য টাইম হবে টি। তাহলে এক গ্যাসের ব্যাপনের হার আয়তনকে আমি সময় দিয়ে ভাগ করব, বি গ্যাসের ব্যাপনের হার তার আয়তনকে তার সময় দিয়ে ভাগ করব। এখন আমি দুই ব্যাপনের হারের অনুপাত বাইর করে ফেললাম। এখানে দূরত্বের সাথে একটা
ব্যাপনের হারের অনুপাত হয়ে গেছি x/22 25। এইটাই ইম্পর্টেন্ট। এই জিনিসটা একটু অতিরিক্ত লাগলে বাকি অংশটা বুঝতে তোমার সময় আগের মতোই। এ গ্যাসের আণবিক ভর আর এম এ, বি গ্যাসের আণবিক ভর এমপি। তখন আমরা গ্রাহামের ব্যাপনের সূত্র থেকে সমীকরণটা লিখে ফেললাম। লিখে কি পাইছি, এ গ্যাসের আণবিক ভর পাইছি এত, বি গ্যাসের আণবিক ভর পাইছি, এবং গ্রাহামের ব্যাপনের সূত্র থেকে আর এ বাই আর এর বির মান পাই গেছি 1.116। তাহলে আমি আর এ বাই আর এর মান 1.166 পাইছি। এখন এটাকে যদি 2 নম্বর, আগেরটা 1 নম্বর সমীকরণ 2 সমীকরণকে তুলনা করে পাইছি প্রথম সমীকরণে আর এ বাই আর বির মান পাইছি x/25 - x। দ্বিতীয় সমীকরণে আর এ বাই আর বি পাইছি 1.116। তাহলে দুইটা সমান ধরে এখান থেকে x এর মান বাইর করে 13.18, অর্থাৎ প্রথম গ্যাস 13.18 সেন্টিমিটারে গিয়ে সামনে অগ্রসর হলে দ্বিতীয় গ্যাসের সাথে বি গ্যাসের সাথে মিলিত হবে এত সেন্টিমিটার দূরে। তো অনুরূপভাবে তুমি যদি উল্টো দিকে দেখতে, তখন 25 থেকে এটা বাদ দিয়ে যেটা হবে তত সেন্টিমিটার দূরত্ব বি গ্যাস এ গ্যাসের সাথে মিলিত হবে। তো তুমি যেখানে এক সাইড নিলেই হবে, দুইটা দরকার নেই, একটা সাইডে। এইভাবে অঙ্কটা করব। আর দ্বিতীয় যে প্রশ্নটা আমি শুধু আংশিক চাপ বাইর করে দিছি, এটা আলাদা আলাদাভাবে বাইর করতে হবে। এক গ্যাসের আংশিক চাপের সূত্র, তাহলে এক গ্যাসের জন্য আংশিক চাপ PA ডিভাইড বাই বি। এটা আদি চাপ, আদি আয়তন, টোটাল আয়তন। টোটাল আয়তন এখন যোগ হয় না, কারণ এটা পার্টিকুলার একটা কন্টেইনারে গ্যাসটা আসছে, সেজন্য ওইটা যোগফল হবে না। এখানে নতুন আয়তন যেটা দিছে সেইটা বসাইতে হবে। বসাইয়ে আমি এটা ক্যাফিয়ে 72.19 ক্যাফিয়ে বসাইয়ে ফেলে দিলাম। আমি এখানে যেভাবে আছে সেভাবে রাখলাম, চাপের কোনো পরিবর্তন করাই নেই। বি গ্যাসের জন্য হয়েছে এটা 6। তাহলে কোনটা বি গ্যাসের আংশিক চাপ বেশি, সুতরাং বি গ্যাস আগে ব্যাপিত হবে। এখন আসলে যশোর বোর্ড, পরবর্তী স্লাইডে যশোর বোর্ড আমি একটু দ্রুত চেষ্টা করতেছি। একটু এই ধরনের প্রশ্ন, এটা সিট্যাং বোর্ড, যশোর বোর্ডটা মিসিং হয়ে গেছে কিনা। আচ্ছা যাক, সিট্যাং বোর্ডটা আমরা আলোচনা করে দিই। সিট্যাং বোর্ডে এই প্রশ্নটা আসছে 2019 সালে। দেখো ইন্টারেস্টিং, এইরকম কিছুক্ষণ আগেও আমরা আলোচনা করছি। 3 ধরনের গ্যাস, আদর্শ গ্যাস, কিছুটা সংকুচিত হয়েছে, আর একটা সরাসরি চলে গেছে। এগুলোর পার্টিকুলার মানও দিছে। যেটা আদর্শ গ্যাস সেখানে 22.386। তোমরা যদি বুঝতে না পারো, সিট্যাং বোর্ডের 2019 সালের প্রশ্নটা নিয়ে হাতে বসো, 22.386। আর ওইটার যেটা তোমার যে গ্যাসটা সবচেয়ে বেশি সংকুচিত হয়েছে সেটা পাওয়া গেছে পিবির মান 18। আর পার্টিকুলার সাফে যে গ্যাসটা মোটেই সংকুচিত হয় না, প্রসারিত হয়েছে, তার মান পাওয়া গেছে 26। দেখে তোমার প্রশ্ন হয়েছে উদ্দীপকের এ গ্যাসের RMS বেগ নির্ণয় করো। তাহলে এ গ্যাস সম্পর্কে আমরা জানি, এ গ্যাস কোনটা? এ গ্যাস গ্রিন হাউসের প্রধান গ্যাস। দেখো এক একভাবে প্রশ্নটাও দিচ্ছে তোমাদের। গ্রিন হাউসের প্রধান গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের জন্য তোমার এখানে আগেই আমরা বলছি এ গ্যাস কার্বন ডাইঅক্সাইডের সি বাইর করতে হবে। বাকিগুলো এখানে তাপমাত্রা দিচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। 0 বসাইলে উত্তর 0 হয়ে যাবে, সেটা দেখছি। 273 কেলভিন, আণবিক ভর 44 গ্রাম পার মোল, কেজি পার মোল। এই কাজটা আমি যতবার অঙ্ক করাই ততবার বলি, না হলে তোমরা ভুল করে ফেলো। এখানে আমি সবগুলো একক SI এককে বসাইছি, সেই জন্য তোমার আণবিক ভর একটা এমনি রাশি, এটা গ্রাম আণবিক ভর কেজি আণবিক ভরে কনভার্ট অবশ্যই করতে হবে। আমি এই সমীকরণে বসাই দিছি 3.39 মিটার পার সেকেন্ড, এটাই। আর দ্বিতীয়ত, এটা তো অনেক আলোচনা করা হয়েছে, কেন বিশ্লেষণ আমি বেশ কয়েকবার আলোচনা করছি, আশা করি আর বলতে হবে না। আর একটু বলে দিই, কার্বন ডাইঅক্সাইড প্রথমে সংকুচিত হবে, প্রথমে সংকুচিত হইয়া খুবই তার মিনিমাম দূরত্ব হলে পিবির মান কমে একেবারে সর্বনিম্ন পর্যায়ে আসবে। যখন চাপ আরও বাড়াবে, কিন্তু তাদের মধ্যে বিকর্ষণ শুরু হবে, তখন আবার পিবির মান বাড়তে থাকবে। বাড়তে এক সময় আদর্শ আচরণের একটা বিন্দুতে পৌঁছবে, কিন্তু পরবর্তী হলে এটা বাড়তেই থাকবে। আর বি গ্যাস হলো তোমার এখানে সংকুচিত হয় নাই, শুধু প্রসারিতই হয়েছে। আর আদর্শ হলে আদর্শ গ্যাসের আচরণ করতো। যেহেতু এটা অনেক জায়গায় আলোচনা হয়েছে, মনে এটা আমি লিখেও দিছি, তোমরা এমনি একটু দেখে নাও।
খুব সংক্ষেপে লিখছি, এটা কিন্তু 4 নম্বর হওয়ার জন্য লেখাটা যথেষ্ট না, তোমাদের আর একটু বাড়াইয়ে লিখতে হবে। আগের আলোচনা থেকে কিছুটা করে তোমরা লিখবা। এখন আসো সিটাং বোর্ড আর একটা প্রশ্ন আছে, একটা কন্টেইনার, একটা বহুত বড় করে চিত্র দিয়েছে, আমি একটা ছোট করে আঁকছি। এটা এলপিজি গ্যাস সাপ সহ্য করতে পারে তো 116 অ্যাটমসফিয়ার, শূন্য অবস্থায় কন্টেইনার গ্যাস 16 কেজি, আর আয়তন হলো 120 লিটার। এখানে এলপিজি গ্যাসের মধ্যে প্রধান উপাদান C4H10 অর্থাৎ বিউটেন। ফিলিং স্টেশন থেকে অর্থাৎ 100 অ্যাটমসফিয়ার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটি ভর্তি করা হয়। তো তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নটা খুবই মজা লাগছে, প্রত্যেকে ছেলে পুরো নম্বর হয়ে গেছে। গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের ভর নির্ণয় করতে বলছে, তাহলে আর কিছু নাই, সিলিন্ডারের ভর ওই সূত্র তুমি বয়েস আদর্শ গ্যাসের সমীকরণের সূত্র লিখবা, মোলের পরিবর্তে W/m লিখবা, W বাইর করে ফেলবা। W বাইর করে এখানে পি এর মান ওই 100 অ্যাটমসফিয়ারে গ্যাস ভর্তি করছে সেজন্য 100 হবে। তারপরে আয়তন B = 120 লিটার দিছে, তাপমাত্রা T = 25 ডিগ্রি সেলসিয়াস দিছে, এটাকে আমরা কনভার্ট করে 298 কেলভিনে যাব। আর এর মানে এগুলো আমার টোটস্থ, শুধু মুখস্থ থাকলে হবে না, আমাদেরকে টোটস্থ করে নিতে হবে। আর এম এর মান হবে তোমার 112 গুণন, অর্থাৎ এখানে কার্বন 12, 60টা কার্বন, 4 × 48, হাইড্রোজেন 10টা, 10 58। তো এই মানগুলি বসাই দিলাম। পি এর জন্য 100 অ্যাটমসফিয়ার, আয়তন 120 লিটার, আণবিক ভর 58, আর এর মান 0.08। তোমরা একক না বসাও, একক বসাইলে ঝামেলায় পড়ে যাবা, শুধু উত্তর লিখে দিবে গ্রাম। উত্তর পাচ্ছি আমরা 28,482.57 গ্রাম। যেহেতু এটা একটা বড় সংখ্যা, আমরা এটাকে কেজিতে কনভার্ট করব, 28.434 কেজি। এটা হলো শুধু গ্যাসের ভর। তো তোমাকে বলছে যে গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের ভর কত বাইর করো, তাহলে সিলিন্ডারের নিজস্ব ভর 16 কেজি। এটা কি করছে, এতটুকুতে অনেকে অঙ্ক শেষ করে দিছে, কিন্তু আমি একটু কনফিউশনে পড়ে গেছি, আমি কি 3 দিব না দিব না, একটু দুতুল্যমান ছিল। কিন্তু যাদের সফট কর্নার তারা তো 3ই দিয়ে দিবে, কিন্তু এটা কেটে দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেই জন্য এই একটা সামান্য কাজের জন্য তোমরা 1 পাবে না কেন, সেই জন্য খালি সিলিন্ডারের ভরটা যোগ করে দিবা, যোগ করে দিয়া তার মান হয়ে যাবে 44.483 কেজি। তবে প্রশ্ন সবসময় মনে রাখবে, প্রশ্ন যা বলে উত্তর তা দিতে চেষ্টা করবে। এটা হলো তোমার। আর দ্বিতীয় হলো গ্যাস রক্ষিত অবস্থায়। এটা রক্ষিত, বক্ষিত বমিন্দ্র শূন্য করে না, জিনিসটা একটু থেকে যাচ্ছে সমস্যা। সিলিন্ডারে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিস্ফোরণ হবে কিনা, এখানে এত বেশি কিছু না, একবারে সিম্পল একটা সমীকরণ অ্যাপ্লাই করবা। সেটা হলো সাফের সাথে শুধু জাস্ট, যেহেতু আয়তন পরিবর্তন হবে না, একটা সিলিন্ডারের আয়তন নির্দিষ্ট থাকবে, তাহলে এখানে শুধু সাফের সাথে তাপমাত্রা সম্পর্কিত হলো গ্যালুসাকের সমীকরণ। এটা আর কিছু না, গ্যালুসাকের সমীকরণটা এখানে অ্যাপ্লাই করবা। এখানে একটু দেখো, সিটিজি 2019 4 নম্বর প্রশ্ন গ 85 ডিগ্রি সিলিন্ডারকে আমি এখানে অনেকবার অনেকে বাইর করছে, আমরা সাফের মাধ্যমে বাইর করবো, নতুন সাপ যেটা হবে সেটা। এখানে আমাকে দেখতে হবে সাপটা তোমার এটার সহ্য ক্ষমতা অতিক্রম করে কিনা, এর ধৈর্য ক্ষমতা যতটুকু আছে তার থেকে বেশি যায় কিনা। তাহলে আমরা গ্যালুসাকের সমীকরণ তাই P/T = P', P হলো 100, মানে গ্যাস স্টেশন থেকে 100 অ্যাটমসফিয়ার সাবে গ্যাস প্রবেশ করায়। গ্যাস স্টেশনের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, 298 কেলভিন। আর যে পরিবেশে গেছো সেখানে তাপমাত্রা 85 ডিগ্রি, 398 কেলভিন। তা আমি বাইর করবো তো ওই তাপমাত্রায় চাপ কত। ওই তাপমাত্রায় চাপ বাইর করতে গিয়ে দেখছি চাপটা 120.134 অ্যাটমসফিয়ার হয়ে গেছে। 120.134 অ্যাটমসফিয়ার হয়ে যাওয়ার কারণে তাহলে এটার সহ্য ক্ষমতা হলো 116। তাহলে সহ্য ক্ষমতার বাইরে চাপ গেছে, তো সহ্য ক্ষমতার বাইরে চাপ গেলে এটা আর সহ্য করবে না, এটা ফেটে যাবে। তো তোমরা এটা খেয়াল করবা, যারা গ্যাস সিলিন্ডার ইউজ করো তাদের জন্য ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। অনেক ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে, আমি আমার বাস্তব জীবনে দেখছি। আমি ময়মনসিংহে কোনো কারণে চাকরির জন্য ছিলাম, ওই জায়গায় দেখতে পাইছি
যে তোমার একটা ট্রাক যেটা গ্যাস অর্থাৎ তেল সরবরাহ করে এমনভাবে ফুটছে, আমার মনে হয় আণবিক বোমা ওইভাবে ফুটে না। ভাগ্য ভালো আশেপাশে লোক ছিল না, লোক থাকলে কিন্তু তাদের মৃত্যু নির্ধারিত হতো। যা হোক, এই জিনিসটা তোমাদের বোঝা দরকার। যারা গ্যাস সিলিন্ডার তাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে তাপমাত্রা, আশেপাশে খোলা জায়গায় গ্যাস সিলিন্ডার রাখতে হবে, কোনো কারণে চাপ বা তাপমাত্রা বেড়ে না যায় মতো। আচ্ছা, যা হোক, তারপরে প্রশ্ন যাই। বরিশাল বোর্ড হলো 2019 সালের প্রশ্নটা একটু দেখো। এখানে তোমার দুইটা গ্যাস দিছে, এসটিভিতে দুইটা মৌলিক গ্যাস এবি, একটা আণবিক গ্যাস 40 আণবিক গ্যাস বলছে তো কোন গ্যাস সেটা আমি জানি না, হয়তো এটা তোমার আর্গন হবে, এটা তোমার ক্লোরিন হবে। একটা 22.4 লিটার, একটা 22.2 লিটার। তো তোমাকে বলছে এসটিভিতে গ্যাসের আরএমএস ব্যাগ আমি আগেও সমীকরণে দেখাইছি। এসটিভিতে আরএমএস ব্যাগ সি হলে তোমার রুটের, তখন তুমি মানগুলি বসাইয়ে দিবা। একই কথা বারবার আশা করি তোমাদেরকে বলতে হবে না, একই নিয়মে তোমরা অঙ্কটা করে ফেলবা, কোনো সমস্যা হবে না। তো কিভাবে করবে, যে আদর্শ গ্যাসের এটা আদর্শ গ্যাসের আচরণ করে, বি বাস্তব গ্যাসের আচরণ কেন করে, পার্থক্য সহ ওই যে আদর্শ আর বাস্তব গ্যাসের পার্থক্যগুলি আমি তোমাদের জন্য যারা খুবই ইন্টারেস্ট আমার ক্লাসের ব্যাপারে, আমি কিছুক্ষণ আগে ক্লাসটা আপলোড করছি। আদর্শ আর বাস্তব গ্যাসের পার্থক্যগুলি তোমাকে এখানে তুলে দিতে হবে। অর্থাৎ বাস্তব গ্যাসের আচরণ করবে, আদর্শ গ্যাসের আচরণ করবে, যার পরিপ্রেক্ষিতে তোমার আয়তন ভিন্ন হয়েছে। এই আয়তনটা ভিন্ন হওয়ার কারণ হলো এটা সংকুচিত, এটা তোমার যতই চাপ বাড়ায় সংকুচিত হবে, সংকুচিত হইয়া ফিবির মান যত কমাচ্ছে তার চেয়ে বেশি কমে, সেটা আয়তন হবে, অর্থাৎ যতটুকু আয়তন তার চেয়ে বেশি। অর্থাৎ এখানে এক কথায় লিখে দিবে, গ্যাস অণুগুলির মধ্যে আণবিক আকর্ষণ বল বেশি হওয়ার কারণে এরা আয়তন সংকুচিত হয়। এখন দিনাজপুর বোর্ড আর একটা প্রশ্ন আছে। দিনাজপুর বোর্ড একটা প্রশ্ন, এটাও আমি সংক্ষেপে একই ধরনের দেখো প্রশ্ন। তোমাদের ইন্টারেস্টিং বোর্ডে যদি তুমি 10-12টা বোর্ড প্রশ্ন সলিউশন করো, আমার মনে হয় তোমাদের প্রশ্ন না এসে আর পারবে না। আমরা এখানে এই জিনিসটাই আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই কাজটা করছি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে দিনাজপুর বোর্ডের প্রশ্ন দিছে, ফির সাথে ফি একটা দুইটা গ্যাস দিছে, একটা আদর্শ গ্যাস দিছে, একটা বাস্তব গ্যাস দিছে, এটা নিয়ে আর কোনো কিছু বলে নাই। আর ওয়াই গ্যাস সম্পর্কে একটু তোমার দিছে, চুনাপাতারে বিয়োজন উৎপন্ন হয়েছে, এটা কার্বন ডাইঅক্সাইড। আর বাস্তব গ্যাস তো 27 ডিগ্রি সেলসিয়াস, তো ওয়াই গ্যাস আরএমএস। দেখো আরএমএস ব্যাগ কত জায়গায় আসতে আছে, এগুলো আর আলোচনা করার দরকার আছে? আমার মনে হয় তো আর করতে হবে না, আমি তো অনেকবার এখানে আলোচনা করে ফেলছি। কিন্তু এখানে ব্যাপারটা আসতে আছে, বিভিন্ন বোর্ডে একই প্রশ্ন আসতেছে, সেই জন্য ব্যাপারটা করতেছে। তাহলে এখানে আবার একটু বলে দিয়ে, তাহলে আর এর মান অবশ্যই SI এককে, টি এর মান কেলভিন, এম এর মান 44 × 10⁻³ কেজি পার মোল। তুমি যদি এই দুইটা নাও লেখো, ওইটা লিখলেও তোমার নম্বর হাঁটবে না, কিন্তু এইটা বা এটা লিখে যদি তুমি উত্তর বসাই দাও, উত্তর আসবে না, নম্বর পার্শিয়াল নম্বর পাবা, ফুল নম্বর কখনো আসবে না। XY মধ্যে একটা আদর্শ আচরণ না করার, ওই অনেকবার আলোচনা করছি কেন আদর্শ আচরণ করে না, সেই কথাগুলি আগে যে আলোচনা করছি সেগুলোই তুমি এখানে লিখে দিলে আমার মনে হয় আর নতুন করে আলোচনার এখানে দরকার নাই। এখন সম্মিলিত বোর্ড 2018 সালে একটা প্রশ্ন আমরা দেখি, 5 নম্বর পর্যন্ত আসছে। দুইটা কন্টেইনার দেখা যাচ্ছে, একটা 110 লিটার, একটা হলো 200 লিটার, এটা লিটার এল, এটা এল। সিলিন্ডার 1, সিলিন্ডার 2, একটা সিলিন্ডারের 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে, দ্বিতীয় সিলিন্ডারের 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। তোমাকে করতে হবে সিলিন্ডার 1-এ কত গ্রাম মিথেন গ্যাস বহন করতে পারে। এখানে তোমার কত গ্রাম রেখে দিলে কোনো সমস্যা নেই, তোমাকে গ্রামে রেখে দিতে বলছে। তো আর কিছু না, আমরা গ্রাম ডাব্লিউ বাইর করবো, ডাব্লিউর জন্য পিভি সমান এনআরটি, তো এন এর পরিবর্তে W/M। তোমার যদি সরাসরি W সমান এটা মনে থাকে লিখবা, আবার যদি একটু কনফিউশন থাকে প্রথমে এটা লিখবা, তারপর এন এর পরিবর্তে মান বসাবে, এখান থেকে W লিখবে, PVM/RT, ধারাবাহিকভাবে মানগুলি বসাইয়ে দাও। বসাইয়ে দেওয়ার পরে আমরা W হয়ে গেছে এত গ্রাম, এই এতটুকু লেখে 3-3 হয়ে গেছে, কোনো সমস্যা নেই।
আর এখানে বলছে যে গ্যাস পরিবহনের জন্য কোনটা তোমরা আর কোনো জটিলতায় যাবে না, গ হইতে ভাই এত বহন করতে পারে এত, এর আর কোনো তথ্য দেওয়ার নয়, তারপরে অনুরূপভাবে গড়টা বাইর করবো। এটা আয়তনও বেশি, তাপমাত্রাও বেশি তেজ করে, কিন্তু সমস্যা হলো এটা চাপ সহ্য করতে পারে 50। তো 50 চাপ বসাইলে এটাতে সর্বোচ্চ গ্যাস ধারণ করবে মাত্র 14,294.200 কিলো, কোথায় 14,308, কোথায় 14,294। তাহলে সুবিধা কোনটা বেশি? সুবিধা অবশ্যই এটা আয়তন কম থাক, কিন্তু এটা চাপ বেশি সহ্য করতে পারে, খুব শক্তিশালী, আয়তনও কম, এটাই বেশি সুবিধাজনক, কম জায়গায় বেশি গ্যাস এটাতে রাখা যাবে। এই হলো মোটামুটি তোমার 2018 সালের প্রশ্ন। একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্নই আমি একইভাবে প্রশ্ন বলছিলাম। এখানে আগে দেখো সম্মিলিত বোর্ড এত 8 নম্বর প্রশ্ন। এটা এখানে X3 যেটা বলছে এক ক্ষারিক অ্যাসিডের সাথে লবণ, তাহলে বোঝা যাচ্ছে X3টা হবে এক ক্ষারিক অ্যাসিডের সাথে, তাহলে হার এক ক্ষারিক অ্যাসিডে লবণ, আর XY পরিমাণ 5 বা 7, X হলো 5, Y হলো 7। আচ্ছা যাক, আমরা আমাদের কথায় ফেরত আসি। কত দূরত্বে গ্যাস দুটি মিলিত হবে? তোমার গ্যাস দুটি মিলিত হওয়ার জন্য তোমার সত্যই আগে করে দিছি অঙ্ক, একইভাবে আবার নতুনভাবে লেখার দরকার নেই। এস দূরত্বে মিলিত হবে, যেহেতু এখানে X আছে সেই জন্য আমি X লিখি নেই। এস দূরত্বে মিলিত হবে, তাহলে প্রথম গ্যাসের অতিক্রান্ত দূরত্ব S, আয়তন হবে, যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরি, আয়তন হবে S, আর এটার জন্য আয়তন হতো, তাহলে সময় যদি ব্যাপনের সময় T হয়, একই সময় মিলিত হবে, আয়তন বাই সময়। অনুরূপভাবে YS3 এর জন্য আয়তন বাই সময়। আমরা এখানে একটা রিলেশন পেয়ে গেছি, রিলেশনটা মুখস্থ মনে রাখবা। এই আগের নিয়মই কিছুক্ষণ আগে এরকম একটা অঙ্ক করাইছি। দুটা গ্যাসের আণবিক ভর আমরা এখান থেকে পেয়ে গেছি, একটা 17, একটা 14। তো আমরা 17 আর 14 বসাইয়ে দিই, R1 বা R2 মান একটা পাই গেছি। দুই সমীকরণের মধ্যে তুলনা করে প্রথম সমীকরণের জন্য R1 বা R2 মান ছিল 1.1019, দ্বিতীয় সমীকরণের মান এইটা, দ্বিতীয় সমীকরণের প্রথম সমীকরণের মান ছিল S/I10 - S। তাহলে দুইটার মান সমান মান ধরে আমরা S এর মান বাই করে গেছি। S এর মানে তো S2 গ্যাস থেকে এত সেন্টিমিটার দূরে গ্যাস ধরবে, অর্থাৎ তুমি একটা পার্টিকুলার যে গ্যাস ধরবা শুধু এতটুকু লেখলে হবে। অনেকভাবে লেখা যাবে, অনেকভাবে লেখার কোনো দরকার নেই। তোমরা একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া ঠিক করবে এবং ওখান থেকে তোমরা তোমাদের আটা শেষ করবা। আচ্ছা, এখানে গ নম্বর প্রশ্নটা কি বলছিলাম? এখানে গ নম্বর প্রশ্নটা হবে, গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের যৌগিক মতবাদের আলোকে অ্যাসিড হার ব্যাখ্যা করা যাবে। কোনটা অ্যাসিড কোনটা হার তুমি কিভাবে ব্যাখ্যা করবা? তাহলে বোঝা যাচ্ছে আগে তোমাকে বুঝতে হবে যে এক্সটা কি। এক্স হলো বোরন, ওয়াই হলো নাইট্রোজেন। তো বোরনের সাথে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন হলে বোরন ট্রাইহাইড্রেট, তাহলে 3টা বন্ধন হবে, 3 জোড় ইলেকট্রন, অষ্টক পূর্ণ হয় না, অর্থাৎ এটা 1 জোড় ইলেকট্রন নেওয়ার ক্ষমতা থাকবে। আর অপরদিকে নাইট্রোজেনের মধ্যে, আচ্ছা এটা দেখো, যোজন শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, অষ্টক পূর্ণ করার জন্য এই যোগ, যে কোনো যোগ বা আয়ন থেকে 1 জোড় ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে, ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে। তো দেওয়ার হয়ে নেওয়ার ক্ষমতা, এটা নেওয়ার ক্ষমতা আছে, গ্রহণ 1 জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সেজন্য এটা হবে অ্যাসিড। আর নাইট্রোজেন এটা দেখো, সুতরাং বিএস হলো লুইস অ্যাসিড। এতর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা দেখাইলাম, এটা সংকরিত হওয়াটাও একটু দেখাই দিলাম। সংকরিত হওয়ার পরে 3টা বেজোর ইলেকট্রন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, কিন্তু নাইট্রোজেনে 1 জোড় মুক্ত জোড় ইলেকট্রন আছে। এর অর্থ হলো এটা 1 জোড় ইলেকট্রন অন্য পদার্থকে দিতে পারবে, সেজন্য এটা লুইস হার। 1 জোড় ইলেকট্রন অন্য পদার্থকে দিতে পারে, সেজন্য এটা লুইস হার। সুতরাং NH হলো লুইস হার। তাহলে এখন এটা কাকে এটা যখন পানি থেকে ধরো 1 মোল ইলেকট্রন নিলে এই যোগটা গঠিত হলো, এটা যেন অন্য পদার্থ, যেমন তোমার হাইড্রোজেন আয়ন থেকে, হাইড্রোজেন আয়নকে 1 মোল 1 জোড়া ইলেকট্রন দিল, সুতরাং এটা লুইস হার, এটা লুইস অ্যাসিড, এটা লুইস হার। সুতরাং তাহলে উদ্দীপকে অম্লহার যে ব্যাখ্যাটা দেওয়া হলো এটা লুইস মতবাদ। আমার মনে হয় আমি যতটুকু লিখছি এতটুকুর মধ্যে পুরো নম্বর তোমরা পেয়ে যেতে পারো, আর এত লম্বা লম্বা করে গাইড থেকে মুখস্থ করার কোনো দরকার নেই। আর আমি তোমাকে তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি, দিক নির্দেশনার মতো তোমরা
তোমাদের প্রশ্নগুলোর উত্তর লিখতে চেষ্টা করবে। আর একটা রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্ন আসছে। 2017 সালে এই প্রশ্নটা আমি দিছি, এটা একটু ব্যতিক্রম দেখছি, না হলে এখানে শেষ করে দিতাম। দুই ধরনের গ্যাস, এ গ্যাস, বি গ্যাস। এটা প্রথম টাইপের গ্যাস, দ্বিতীয় টাইপের, অর্থাৎ দুইটা পরীক্ষা। এটা বুঝো যে একটা পরীক্ষা, বি পরীক্ষা। তাপমাত্রা বুঝেছি স্থির রেখে, আয়তন হয়েছে এত যখন চাপ এত, আয়তন এত যখন চাপ এত। আর দ্বিতীয় পরীক্ষা অন্য একটা গ্যাস, এটা তাপের সাথে, এটা চাপের সাথে না, এটা তাপমাত্রার সাথে আয়তন। আয়তন পাইছে 5 লিটার যখন তাপমাত্রা 27 ডিগ্রি, আয়তন পাইছে 7 লিটার যখন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাকে এক গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করো। অনুসংখ্যা আবার বারবার বলছি, মৌল সংখ্যা বাইর করবো। অনুসংখ্যা এটা কিছুক্ষণ আগে করাইছি, পিভি বাই আরটি। আমি মৌল সংখ্যা বাইর করছি 1.2277 মৌল। তো অনুসংখ্যা বাইর করলে ওটার সংখ্যা দিয়ে গুণ করে দিবা, হয়ে গেছে মৌল সংখ্যা, অনুসংখ্যা। দ্বিতীয় যেটা, সেটা একটু ইম্পর্টেন্ট। 2 নম্বর পরীক্ষায় গ্যাস দ্বয়কে প্রথম পরীক্ষায় গ্যাস দ্বয়ের আচরণের মতো সম্ভব কিনা তোমাকে দেখাইতে হবে। কোনটা আদর্শ গ্যাস, কোনটা বাস্তব গ্যাস, বা দুইটাই আদর্শ গ্যাস না দুইটাই বাস্তব গ্যাস, এই ব্যাপারটা তোমাদেরকে একটু কনফার্ম হতে হবে। এখন প্রথম গ্যাসের ক্ষেত্রে একবার সংক্ষেপে করে দিছি, P1 সাব B1, P1 এর মান পাইছি আমি 30 লিটার অ্যাটমসফিয়ার। আর বি পরীক্ষায় পাইছি একই সাব 8 অ্যাটমসফিয়ার, আয়তন এত অ্যাটমসফিয়ার। তাহলে P1 B একই রেজাল্ট পাইছি। তাহলে P1 B1 তোমার P2 B2 যেটা আদর্শ গ্যাস স্থির তাপমাত্রায় বয়লের সূত্র মেনে চলে, সুতরাং এটা আদর্শ গ্যাস। দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে আয়তন 5 লিটার, এইখানে তাপমাত্রাটা কিন্তু অবশ্যই ক্যালভিনে নিতে হবে। B1/T1 এর মান একটা পাইছি 1.67 × 10⁻² লিটার পার ক্যালভিন। আর দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে আয়তন পাইছি এত, তাপমাত্রা 25। আর এখান থেকে আমি B2/T2 মান পাইছি 2.349, এটা থেকে এটা প্রায় দ্বিগুণ। তাহলে সুতরাং দুইটা সমান না। তো দ্বিতীয় গ্যাসটা বাস্তব গ্যাস, প্রথম গ্যাসটা আদর্শ গ্যাস, দ্বিতীয় গ্যাসটা বাস্তব গ্যাস। এই কারণে আমি এই প্রশ্নটা এখানে যুক্ত করলাম। বইতে বিভিন্ন গাইডে এটা বুঝাইতে গিয়ে খজবরল করে ফেলছে, তোমাদের এত জামিলা করার দরকার নেই, এইভাবে তোমরা ব্যাখ্যাটা দিয়ে দিবা। আরেকটা চিটাগং বোর্ড 17 সালে, এই প্রশ্নগুলি তো অনেকবার আলোচনা হয়েছে। উদ্দীপকের পি গ্যাসটির আণবিক ভর নির্ণয় করা, আণবিক ভরের সূত্র ধরে বাইর করে ফেলছে। এই অর্থাৎ 8.849 আণবিক ভর বিশিষ্ট কোনো গ্যাস আছে বলে আমার মনে হয় না, কিন্তু যেহেতু এগুলো তোমার অঙ্কের জন্য অঙ্ক করা, সেজন্য এটাই রেজাল্ট। তো আণবিক ভর বাইর করতে হলো এই আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণের মধ্যে N1 এর মান বসাই দিবে, W1/M1, M1 এর মান লিখবা W1 আর T, যেগুলো প্যারামিটার সব দেওয়া আছে। W1 0.015, P1 = 8 সেন্টিমিটার। এখানে কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু আদর্শ গ্যাস সমীকরণ লিখতে হলে তোমাকে অবশ্যই লিটার অ্যাটমসফিয়ার এখানে নিতে হবে 1.053, আয়তনকে লিটারে, তাপমাত্রাকে কেলভিন, আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এখানে হলো 0.082 লিটার অ্যাটমসফিয়ার, মান এটা পেয়েছি। তাহলে প্রথম গ্যাসের আণবিক ভর আমরা নির্ণয় করতেছি। দ্বিতীয় গ্যাসে প্রশ্নটার উত্তর লেখছে সবাই, মানে এখানে চাপ পাওয়া গেছে 102 মিশ্রণের চাপ। তোমাকে বলছে তো আদর্শ গ্যাস কিনা। এখন যে চাপটা পাওয়া গেছে সেই চাপটা ঠিক রাখে তুমি নিজের মতো করে আংশিক চাপ বাইর করো। আংশিক চাপের সূত্র অ্যাপ্লাই করো, P1 B1 + P2 B2 / B1 + B2। এটা যখন তোমার কনস্ট্যান্ট কক দ্বারা যুক্ত থাকে দুইটা গ্যাস। আমি প্রথম অঙ্কে কিন্তু আলাদা আলাদাভাবে আংশিক, এটা কিন্তু স্ট্যান্ডার্ড, অনেক বইতে এটাই ফলো করছে সময় বাঁচানোর জন্য। তোমরা কিন্তু যেহেতু অঙ্কটা ছোট, তোমরা আলাদা আলাদা আংশিক চাপ বাইর করেও দেখাইতে পারো, তবে এটা দিলেও দোষের না, তোমাকে ব্যাখ্যাটা সঠিকভাবে দিতে হবে। তো এখানে আমি P1 B1 P2 B2 এগুলোর মান বসাইয়া তোমার মিশ্রণের চাপ পাইছি 1.3.15। এখানে একটা জিনিস দেখো, আমার ক্যালকুলেশন চাপ হচ্ছে 101.15, আর প্রকৃত চাপ হলো 102। তাহলে 103 আর 102 এর মধ্যে কাছাকাছি মান না? অনেক বইতে লিখে দিছে এটা বাস্তব গ্যাস, আদর্শ না। আদর্শ আর বাস্তবের মধ্যে আমাদের আসলে রিয়েল বলতে কোনো জিনিস নেই, আমরা কাছাকাছি মানগুলি গ্রহণ করি সবসময়। তাহলে 103 আর 102 এর মধ্যে খুব বেশি পার্থক্য নাই। তো সুতরাং তোমরাও একটু টেকনিক্যালি উত্তর দিবা। হিসেবকৃত চাপ
আর প্রকৃত চাপের খুব কাছাকাছি। প্রশ্নটা একটু খেয়াল করে চেষ্টা করো, হিসাবকৃত চাপ প্রকৃত চাপের খুব কাছাকাছি। সুতরাং গ্যাস দ্বয় কি আচরণ করবে? আদর্শ গ্যাস সূত্র আলোচনা আচরণ করবে। এই হলো তোমাদের মোটামুটি সমীকরণ চিটাং বোর্ডের। তো আদর্শ গ্যাস সূত্র মেনে চলবে, এটাই তোমরা লিখে দিলে মনে বেটার হবে। তোমরা বাস্তব গ্যাস না লিখে আদর্শ গ্যাস সেই লিখে দিবা, এটাই তোমাদের জন্য বেটার। তাহলে আমরা আমাদের ক্লাস শেষ করে আসছি, সবাই ভালো থাকো। আর আমি যেহেতু রানিয়াট কলেজে কিছুক্ষণ আগে একটা পোস্ট দিছি, সেজন্য এটা আলাদাভাবে আমার ফেসবুকে এটা সরাসরি আমার টাইম লাইনে ক্লাসটা দিছি। এটা পরবর্তীকালে বিভিন্ন পোস্টে চলে যাবে। তোমরা যেহেতু আমার পেজে যাবে, আমার একটা নিজস্ব পেজ আছে, পেজে চলে যাবে, সুতরাং তোমরা পেজটা ফলো করো। কারণ এখানে টাইম লাইনের একটা সমস্যা হলো, 1 মাস পরে এটা পাওয়া যায় না। পেজে থাকবে অথবা গ্রুপে থাকবে, তোমরা ওখানেই পাবে, আমি ওখানে পোস্ট করে দিব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, খোদা হাফেজ।